রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যায় হাবিবুর রহমান সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড। একজনের যাবজ্জীবন, রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। পলাতকদের ফিরিয়ে আনার উদ্যোগ। প্রায় 2 বছর পর বাংলাদেশের পর্যটকদের জন্য দুয়ার খুলছে ভারত। ঢাকা সহ 5 জেলায় ভিসা আবেদন শুরু। তিক্ততা ভরে বন্ধুত্বের হাত বলছেন বিশ্লেষক। নেচার আমাদেরকে এমনভাবে নিয়ে এসছে যে আমাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেই হবে। প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন, সংসদে বললেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। বাজেট বাস্তবায়নের জন্য পরিষ্কার রূপরেখা তৈরি করা হচ্ছে। কালো টাকার উৎস পুরোপুরি বন্ধ করার তাগিদ। যারা স্বৈরাচার ছিল টাকাটা তারা বসে নগদ টাকা ফেলে চলে গেছে। বাস স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র ফরিদপুরের ভাঙা, আহত অর্ধ শতাধিক, আতঙ্কে স্থানীয়রা। মূলত এই পুকুরা বাস স্ট্যান্ড আধিপত্য বিস্তার নিয়ে পুলিশ প্রশাসন যথেষ্ট ভূমিকা নিয়েছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন। বেকারত্ব ও আয় বৈষম্যের অন্যতম কারণ জ্বালানি সংকট, বললেন বাণিজ্য মন্ত্রী। গ্যাসের অপ্রতুলতা দূর করতে কাজ করছে সরকার। গ্যাসের অপ্রতুলতা, যারা আগেই গ্যাস কানেকশন পেয়েছিলেন তারাই তাদের শিল্প কলকারখানা বড় করেছেন। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তাসনিম অর্থী এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। কার্নিশে ঝুলে থাকা এক তরুণের বাঁচার শেষ চেষ্টাটুকুও থামিয়ে দিতে চেয়েছিল পুলিশের গুলি। সেই ঘটনার পাশাপাশি রাজধানীর রামপুরায় আরও 2 জনকে হত্যা মামলার রায় এলো। জুলাই আন্দোলনের মামলাটিতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি 2 আসামির একজনকে যাবজ্জীবন, আরেকজনকে দেয়া হয়েছে 20 বছরের কারাদণ্ড। জুলাই অভ্যুত্থানের সেই উত্তাল দিন 2024 সালের 19 জুলাই রাজধানীর রামপুরায় চারদিকে গুলি, ধোঁয়া আর আতঙ্ক। এর মধ্যেই জীবন বাঁচাতে একটি ভবনের কার্নিশে ঝুলেছিলেন এক তরুণ। নিচে নামার উপায় নেই। ঠিক সেই মুহূর্তেই তাকে লক্ষ্য করে 6 রাউন্ড গুলি করে পুলিশ। গুরুতর আহত হলেও প্রাণে বাঁচেন তিনি। তবে সেই দিনই জীবন প্রদীপ নিভে যায় আরও 2 জনের। রামপুরার সেই বিভীষিকা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ভিডিও আর প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে সেদিনের ভয়াবহতার চিত্র। ঘটনার তদন্ত শেষে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শুরু হয় বিচার। মামলায় আসামি করা হয় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের 5 সদস্যকে। সাক্ষ্য, ভিডিও ফুটেজ, আলামত ও দীর্ঘ শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এলো। এজলাসে উপস্থিত ছিলেন গ্রেপ্তার আসামি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। রায়ে হাবিবুর রহমান, তৎকালীন খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম, রামপুরা থানার ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আর এসআই তরিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন এবং গ্রেপ্তার একমাত্র আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। রাষ্ট্রপক্ষ বলছে, ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, ডিজিটাল আলামত এবং অন্যান্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে উদ্যোগের কথাও জানান চিফ প্রসিকিউটর। আমরা ইন্টারপোলের সাহায্য নিচ্ছি এবং অন্যান্য যে প্রক্রিয়া আমাদের আইনের 20-3 ধারায় যে প্রক্রিয়া আমাদেরকে গ্রহণ করার সুযোগ আছে, আমরা সেই প্রক্রিয়া গ্রহণ করেছি। রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত জানান আসামি পক্ষের আইনজীবীরা। আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। মামলাটিতে প্রসিকিউশনের হয়ে সাক্ষ্য দেন 14 জন আর আসামি পক্ষে সাক্ষ্য দেন 1 জন। প্রথম দফায় রায়ের দিন ঠিক হলেও শেষ মুহূর্তে নতুন ডিজিটাল আলামত সামনে আসায় তা স্থগিত হয়। অবশেষে ঘোষণা হলো আলোচিত মামলাটির রায়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রায় 2 বছর পর বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা উন্মুক্ত করল ভারত। রবিবার ঢাকা সহ 5 জেলায় শুরু হয়েছে ভিসা আবেদন। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্কে যে বৈরী ভাব, এর মাধ্যমে তা দূর করার নতুন বার্তা দিল দেশটি।
আর এমন অভিমত জানিয়ে বিশ্লেষকরা বলছেন, তিক্ততা ভুলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দুই দেশের স্থিতিশীল সম্পর্কে নিজেদের আগ্রহের কথা জানালো ভারত। 24-এর পট পরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ভিসা বন্ধ করে দিয়েছিল ভারত। কেবল সীমিত আকারে মেডিকেল ভিসা ইস্যু করত দেশটি। তবে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনারের দায়িত্ব নেয়ার পর সেই সিদ্ধান্ত বদলের ঘোষণা আসে। For tourist visa, which can be submitted from Sunday the 28th of June 2026. বাংলাদেশি পর্যটকেরা আসবেন শুনে কলকাতার নিউ মার্কেট, বড়বাজার কিংবা মার্কুইজ স্ট্রিট এলাকায় দেখা যায় উৎসবের আমেজ। ঘনিষ্ঠ বন্ধু যেরকম আগে ছিল, আগে এমনটাও চাই, এখনো চাই যে আমরা ঘনিষ্ঠ বন্ধু থাকি। সম্মান পেতেন যেরকম পেতেন সেরকম আমরা চাইছি, এবারও আসলে সেম সম্মান সেম জিনিস আপনারা এখানে পাবেন। কলকাতার বাজারগুলো অনেকাংশেই নির্ভর করে বাংলাদেশি ক্রেতাদের উপর। ব্যবসায়ীরা মনে করছেন নতুন ক্রেতারা এলে আগের মতোই জমে উঠবে তাদের ব্যবসা। বাংলাদেশি आने से ज्यादा हम लोग का धंधा व्यवसाय बहुत अच्छा चलता है। বাংলাদেশি যখন থেকে ভিসাটা বন্ধ করেছিল আমাদের উপরে অনেক বিপদ পড়েছিল। একদম 1 টাকার ব্যবসা হয়নি, কারো ব্যবসা হয়নি। পর্যটক ভিসা উন্মুক্ত করায় ঢাকা ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, যশোর এবং খুলনায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে আবেদন করতে দেখা গেছে বাংলাদেশি পর্যটকদের। সাবেক এই কূটনীতিক মনে করেন প্রতিবেশী দেশটির সঙ্গে পিপল টু পিপল সম্পর্ক জোরদারের আরও সুযোগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে বহুমুখী কৌশল অবলম্বন করেছে, ভারতও এক্ষেত্রে ইতিবাচক ধারা ধরে রাখতে আগ্রহী। নেচার আমাদেরকে এমনভাবে নিয়ে এসছে যে আমাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেই হবে। আমরা যতই চাই না কেন বা ভারত যতই চাই না কেন, আমাদের প্রতিবেশী হয়ে থাকতেই হবে। যতদিন বাংলাদেশ আছে ভারতের প্রতিবেশী হয়েই থাকতে হবে, এবং ভারত যতদিন আছে বাংলাদেশের প্রতিবেশী হয়েই থাকতে হবে। অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে যে ভারত একটা শক্তিশালী দেশ, অর্থনৈতিকভাবে শক্তিশালী, তারা মিলিটারিভাবে শক্তিশালী, বিভিন্ন দিক থেকে তারা শক্তিশালী, এবং এই অঞ্চলে ভারতের একটা রোল প্লে করে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে পর্যটক ভিসা চালুর ফলে চিকিৎসা ও পারিবারিক ভ্রমণের পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। সবচেয়ে বড় বিষয়, দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনের পর এটি দুই দেশের মধ্যে আস্থা পুনর্গঠনের একটি দৃশ্যমান পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন মন্ত্রী এবং সংসদ সদস্যরা। বিপরীতে ক্ষোভ এবং সমালোচনায় মুখর ছিলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। প্রস্তাবিত বাজেটকে বৈষম্যহীন বলে আখ্যা দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। আর কালো টাকার উৎস পুরোপুরি বন্ধ করার তাগিদ দেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। প্রস্তাবিত বাজেটকে বৈষম্যহীন এবং সব শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নের রূপরেখা বলে আখ্যা দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। আর বাজার থেকে 500 ও 1000 টাকার নোট তুলে নেওয়ার প্রস্তাব দেন সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। টাকা নগদ টাকা ঘরে, যেহেতু ব্যাংকের মানে রাস্তা নাই, নগদ টাকা ঘরে, এবং যারা স্বৈরাচার ছিল টাকাটা তারা বসে নগদ টাকা ফেলে চলে গেছে, এবং ঘরে ঘর টাকা আছে, ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা 1000 টাকার নোটা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংক টাকা লিগাল হয়ে যাবে টাকাটা, এবং সেটা আপনার ইনভেস্টমেন্ট হবে, মানে ইকোনমিক হুইল ঘুরবে। বাজেট বাস্তবায়নের জন্য পরিষ্কার রূপরেখা তৈরি করা হচ্ছে, এবং সেই রূপরেখা অনুযায়ী আমরা দ্রুততম সময়ের মধ্যে সময়াবদ্ধ এবং ব্যয়সীমার মধ্যে যাতে বাজেট বাস্তবায়ন করতে পারি তার উদ্যোগ নেওয়া হচ্ছে। আলোচনায় অংশ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষের উন্নয়নকেই বাজেট প্রস্তাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার নেতাকর্মীদের জন্য বিশেষ বরাদ্দের দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। এখানে জুলাই যোদ্ধাদের জন্য বাজেট রাখা হয়েছে, সেটা আমরা স্বাগত জানাই। অবশ্যই যদি প্রয়োজন হয় আরো জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য বাজেট আমার মনে হয় রাখা উচিত, কিন্তু 17 বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন মাননীয় স্পিকার।
আর আমাদের রাজস্ব আরোহণ কর অনুপাতে যদি বলেন সেটা যদি হয় 9% কাছাকাছি, নেপাল ভুটানও 13-14% করে, আমাদের ওখানে যেতে হবে। সেই জন্য অর্থমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন, আমার বিশ্বাস রাজস্ব আয়ে ঘাটতি হবে না। সরকারি দলের এমন প্রশংসার বিপরীতে প্রস্তাবিত বাজেটে জাকাতের উল্লেখ না থাকায় ক্ষোভ জানান জামায়াতের অধ্যাপক মুজিবুর রহমান। আর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক কৃতিত্ব দেশের আপামর জনতার। এমনকি ডক্টর ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন। আমি সেই ব্যক্তি প্রথমে প্রতিবাদ করে বলেছি, এই আন্দোলনের একক কোনো মাস্টার মাইন্ড আমরা মানি না। আমাদের যুব সমাজকে কৃতিত্ব দিতে চাই, আর মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষ। সংসদ অধিবেশনকালে মন্ত্রীদের অনুপস্থিতি এবং সংসদের ভেতরে সদস্যদের শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন স্পিকার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মধ্যাহ্ন ভোজ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এমন হৃদ্যতাপূর্ণ পরিবেশে সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ফরিদপুরের ভাঙ্গায় বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 15 গ্রামের মানুষ। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হন। সংঘর্ষ চলাকালে ফরিদপুর বরিশাল মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে দীর্ঘ 4 ঘন্টা পরে পুলিশ ও রাজনৈতিক ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রথম দেখায় মনে হতে পারে মধ্যযুগীয় কোনো যুদ্ধক্ষেত্র। কেউ হেলমেট পরা, কারো মাথায় গামছা বাঁধা, হাতে লাঠিসোঁটা, কারো হাতে ঢালের দেখাও মেলে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের 11 গ্রাম ও মানিকদাহ ইউনিয়নের 4 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের দৃশ্য এটি। রবিবার সকাল থেকে দীর্ঘ 4 ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। পুলিশ ও স্থানীয়রা জানায়, পুকুরিয়া বাস স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বর ও হামিরদি ইউনিয়নের শিরুমোল্লার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। পরে একে একে দুটি ইউনিয়নের 15 গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি সহ উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়। সকালবেলা হাঙ্গামা শুরু হয়ে গেছে। 4-5 ঘন্টা যে গন্ডগোলটা হলো আজকে এখানে, মূলত এই পুকুরিয়া বাস স্ট্যান্ড আধিপত্য বিস্তার নিয়ে অনেকদিন ধরে আর কি গঞ্জাম চলতেছে। এ ঘটনায় ফরিদপুর বরিশাল মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজট। পরে দীর্ঘ 4 ঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। আমরা সবার সাথে বিভিন্ন দুই পক্ষের সাথে কথা বলেছি যে আপনারা যদি এরকম করেন তাহলে এলাকার পরিস্থিতি খারাপ হবে। শেষ পর্যন্ত তারা কথা দিয়েছে তারা আর ঝামেলা করবে না। অলরেডি দুই পক্ষ দুদিকে চলে গিয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক। এলাকা জুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গত 17 বছরে দেশে আশানুরূপ কর্মসংস্থান তৈরি হয়নি, যার প্রভাবে ক্রমান্বয়ে বেড়েছে আয় বৈষম্য। এর অন্যতম কারণ হিসেবে জ্বালানি সংকটকে দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীতে আন্তর্জাতিক অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা বা MSME দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। জানান, শিল্পে উৎপাদন সক্ষমতা বাড়াতে গ্যাসের সমস্যা সমাধানে সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার। দেশের মোট শিল্প প্রতিষ্ঠানের প্রায় 90% এখন অর্থনীতির প্রাণ ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা MSME খাতের দখলে। বিপুল কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরির প্রধান চালিকা শক্তি হওয়া সত্ত্বেও এই খাতের প্রায় 65% প্রতিষ্ঠানই রয়ে গেছে অনানুষ্ঠানিক বা নথিপত্রের বাইরে। উদ্যোক্তারা বলছেন, নিবন্ধন জটিলতা এবং চড়া কর কাঠামোই এর কারণ। পোশাক নিয়ে কাজ করি, এটি একটি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট না, সুতরাং সেখানে আসলে বিএসটি কিভাবে ব্যবহৃত হবে সেই বিষয়টি খুব স্পষ্ট না। উন্নয়নশীল দেশ হিসেবেই নয়,
বরং অন্তর্ভুক্তিমূলক উদ্যোক্তা উন্নয়নে একটি বৈশ্বিক মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। রোববার আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবসের সভায় বাণিজ্যমন্ত্রী জানান, গত 17 বছরে আশানুরূপ উদ্যোক্তা তৈরি হয়নি। গ্যাস সহ জ্বালানির অপর্যাপ্ততায় সমাজে তৈরি হয়েছে আয় বৈষম্য। আয় বৈষম্য যে জায়গায় ছিল তার তুলনায় আরো অনেক বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার সবথেকে মৌলিক কারণ হচ্ছে গত 12, 15, 16, 17 বছরে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে খুব কম। তবে বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিসিক শিল্প নগরীর পাশাপাশি তৈরি করা হবে নতুন শিল্প পার্ক। কারখানাগুলোর উৎপাদন বাড়াতে জ্বালানির সমস্যার সমাধানে সরকার আন্তরিক বলেও জানান মন্ত্রী। গ্যাসের অপ্রতুলতা, যারা আগেই গ্যাস কানেকশন পেয়েছিলেন তারাই তাদের শিল্প কলকারখানা বড় করেছেন। দেশে বর্তমানে 177টি এমএসএমই ক্লাস্টারের প্রতিষ্ঠান রয়েছে প্রায় 60,000, যার বার্ষিক লেনদেন 29,000 কোটি টাকার বেশি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। দেশব্যাপী শুরু হলো ভিটামিন A+ ক্যাম্পেইন। সকালে রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, 6 থেকে 59 মাস বয়সী 2,35,00,000-এর বেশি শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রায় 14 মাস পর জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন। রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মন্ত্রী জানান, এই ক্যাম্পেইনের উদ্দেশ্য শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। বলেন, হামের টিকা পায়নি এমন শিশুদের খুঁজে খুঁজে টিকা দিচ্ছে সরকার। মায়ের শাল দুধ যেন দেওয়া হয়, আপনারা একটু প্রচার করবেন, এটা আমাদের সবার দায়িত্ব। কারণ শাল দুধের চাইতে বড় ভিটামিন A স্টক আর কিছু হতে পারে না। অত্যন্ত উন্নত মানের টিকা কিনা হচ্ছে, যেটা আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরিতে টেস্ট করে আমরা এনেছি। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উত্তরের প্রশাসক। বলেন, হামরুবেলার টিকার মতো ভিটামিন A+ ক্যাম্পেইনও সফল করবে সরকার। এই বর্তমান সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে হামরুবেলাকে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, উপজেলায়, শহরে, পাড়ায়, মহল্লায়, গ্রামে, গঞ্জে আমাদের প্রতিটি সন্তানরা যাতে এই A+ ক্যাপসুলটি গ্রহণ করতে পারে, আমরা সেই ব্যাপারে তাদেরকে সহজ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন রোগ থেকে বাঁচাতে শিশুদের নিয়ে আসেন অভিভাবকরা। দীর্ঘদিন পর কিন্তু আমরা ভিটামিন A ক্যাপসুলটা পাইছি, গত 1 বছর যাবত পাইনি, যার কারণে আমরা হামের প্রাদুর্ভাবে পড়েছি। মসজিদের মাইকে বইলা দিছে যে আজকে টিকা দেওয়া বাচ্চাদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। বাসা বাসা যাইতো, বলতো, আবার মাইকেও এলস করে দেওয়া হয়েছে, তখন আমরা জেনে টিকা দিয়েছি। ফ্রি ক্যাপসুল দিলে বাচ্চারা সুস্থ থাকলে আমরা ভালো থাকি। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এমন কার্যক্রম অব্যাহত রাখবে সরকার, এমন প্রত্যাশা তাদের। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। তুরাগ নদীতে 7 লাশের বিষয়টি গুজব বলে জানিয়েছে পুলিশ। পুলিশের কর্মকর্তারা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার কারণে নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। পুলিশের দাবি, মূলত নৌকা ভ্রমণে গিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। ওই 2 পরিবার থানায় অপমৃত্যু মামলা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, AI দিয়ে ভিডিও তৈরি করে প্রোপাগান্ডার কারণে প্রকৃত ভুক্তভোগীরা প্রতারণার শিকার হচ্ছেন। রক্তাক্ত তুরাগ নদী শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালাচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিভিন্ন পোস্টে দাবি করা হয় 7 জনকে পানিতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে। এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ। তারা জানান, ডিএমপি এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। জনমনে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে যে এটা ডিএমপির ঘটনা থেকে এরা মারা গিয়েছে, ডিএমপির পুলিশ বিভিন্নভাবে ডিএমপির লোকজন এই ধরনের, বাট এটা একেবারেই বানোয়াট গুজব। এই জন্যই আজকে জনমনে এই বিভ্রান্তি দূর করার জন্য আমরা এই প্রেস ব্রিফিং করছি। এর আগে ঢাকা জেলা পুলিশ সুপার জানান, 24 ও 26 জুন সুমন ও রনি নামের যে 2 জনের মরদেহ পাওয়া গেছে, তাদের সাথে মিছিলের কোনো সম্পৃক্ততা নেই। প্রায়শই কিন্তু গোসল করতে নেমে ওখানে স্রোতের ব্যাপার আছে, অনেক সময় ওখানেও কিন্তু গোসল করতে নেমে অনেকে আর ফেরত আসে না, পরবর্তীতে আমরা লাশ পাই। এই জন্য আমরা বলতে চাই, এই ধরনের ঘটনাটা কেন্দ্র করে যে অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছে, এই ব্যাপারে আমরা তৎপর রয়েছি এবং
তারা যারা করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য তৎপর রয়েছি। বিশেষজ্ঞরা বলছেন ঘটনা ভিন্ন খাতে নিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করার প্রবণতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তবে ভুক্তভোগীদের পরিবারকে কথা বলারও আহ্বান জানান তিনি। এআই ব্যবহার করে নানাভাবে ঘটনা তৈরি করে বিভিন্ন ধরনের বিশ্বাস উপযোগী ভিডিও চিত্র তৈরি করে ডিজিটাল লিটারেসি যাদের নেই তাদের একটা বড় অংশ কিন্তু এই ঘটনাগুলো দ্বারা প্রভাবিত হয়, বিশ্বাস করেন। অধিকতর নিশ্চয়তার প্রশ্নে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী চাইলে আরো একটি অধিকতর তদন্ত করে বিষয়টি স্পষ্ট করতে পারে। সুমন ও রনির পরিবারের সদস্যদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলা জুড়ে এখন শুধু ধ্বংসস্তূপ, কান্না আর অপেক্ষার গল্প। দেশটিতে জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা 1430 জনে গড়িয়েছে। নিখোঁজদের খোঁজে জোরদার হচ্ছে উদ্ধার অভিযান, বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও। আন্তর্জাতিক সহায়তার ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ। মৃত্যুর মিছিলের মাঝেও মিলেছে জীবনের স্পন্দন। ধসে পড়া ভবনের কংক্রিটের স্তূপ ভেদ করে এবার এক শিশু ও তার মাকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। চারদিকে স্বজন হারানোর আহাজারির মধ্যে এই উদ্ধার যেন শোকের সাগরে এক ফোঁটা স্বস্তি। এমন সৌভাগ্যের অপেক্ষায় এখনো হাজার হাজার পরিবার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলোতে দিনরাত চলছে জীবিতদের খোঁজ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার তৎপরতা। আন্তর্জাতিক সহায়তাও বাড়ছে দ্রুত। আমরা এখনো আশা হারাইনি। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে। উদ্ধার কাজ আরো বাড়ানোর দরকার। ভূমিকম্পের সময় আমি সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমেছিলাম। পাশের বাড়িটা ধসে পড়ে। এরপর কয়েকদিন কনক্রিটের নিচেই চাপা ছিলাম। অন্যদিকে হাজারো বাস্তুচ্যুত শিশু ও পরিবার খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। তীব্র হচ্ছে খাবার, পানি ও আশ্রয় সংকট। দেশটির মানবিক বিপর্যয়ে শোকাহত পোপ লিও আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কারাকাসকে সহায়তার বার্তা দিয়েছেন বিশ্ব নেতারাও। আসমাতুলি, নিউজ 24। সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকোর একটি তেলবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 14 জন নিহত হয়েছেন। রোববার সকালে দুর্ঘটনাটি ঘটে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে হেলিকপ্টারটিতে থাকা সকল আরোহী প্রাণ হারিয়েছেন। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সৌদি আরামকো বিশ্বের বৃহত্তম তেল কোম্পানিগুলোর একটি। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।